সবথেকে বড় ভয় বা চ্যালেঞ্জটা কি ছিল আপনার জন্য? নতুন একটা সেক্টরে এসে আমি কতটুকু রাইজ করতে পারবো সেটা নিয়ে বই ছিল। এখানে আমি সফল হতে পারবো কিনা, আর এখানে যদি আমি সফল হতে না পারি তাহলে আমি পরবর্তীতে কি করব। যে কোনো জিনিসের সাথে যদি লেগে থাকে তাহলে সে সফল হবেই। প্রশিক্ষক ছাড়া এখানে আসা আমার জন্য অনেকটা কষ্টকর হয়ে যেত। ক্লায়েন্ট কমিউনিকেশনে ইংরেজিটা অনেক গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে সফল ব্যক্তিদের নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি অন্তরা এবং আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সফল ব্যক্তি। চলুন দর্শক তাদের সঙ্গে পরিচিত হই। প্রথমে রয়েছেন, প্লিজ আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ রাজু আলী, আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। আপনার সম্পর্কে বলুন। আমি জাহেদ ইলিয়াস, সিলেটের বিশ্বনাথ থেকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাদের সাথে অনেক গল্প করব। রাজু আলী, আপনি নিজের সম্পর্কে যদি বলতেন। আমি মোহাম্মদ রাজু আলী, আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। বর্তমানে আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করছি। বা দারুণ। জাহিদ ইলিয়াস, আপনার কাছে আসছি, আপনি আপনার নিজের সম্পর্কে বলুন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি জাহেদ ইলিয়াস, আমি সিলেটের বিশ্বনাথ থেকে। আমি কওমি দারার সর্বোচ্চ শিক্ষা দাওরায়ে হাদিস তথা মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে উস্তাদ মুসা আল হাফিজ পরিচালিত মাহাদুল ফিকরি ওয়া দিরাসাতিল ইসলামিয়া এর অধীনে কম্পারেটিভ রিলিজন নিয়ে অধ্যয়ন করছি। দারুণ বলেছেন। রাজু আলী, আপনার কাছে আসছি, আপনি কি কোর্স করেছেন নাকি নিজে নিজে শিখেছেন? আমার শুরুটা ছিল আমি নিজে নিজেই শুরু করেছিলাম এবং সেইভাবে এগোতে পারছিলাম না, এবং ইউটিউবে স্ক্রল করতে করতে আমি যুব উন্নয়নের একটি পোস্ট দেখি এবং সেখান থেকে আমি অ্যাপ্লাই করি, এবং অ্যাপ্লাই করার মাধ্যমে আমি সেখানে পরীক্ষা দিই এবং ভাইবার মাধ্যমে আমি এই কোর্সে জয়েন হয়ে আমি এখন কোর্স করে তখন এটা শিখেছি। বা জাহিদ ইলিয়াস, আপনার কাছে আসছি, আপনি কি কোর্স করেছেন নাকি নিজে নিজে শিখেছেন? প্রথম থেকে আমার স্বভাবজাত একটি আগ্রহ ছিল যে আইটি সেক্টরের সাথে। তখন আমি পড়ালেখার পাশাপাশি আইটি সেক্টর নিয়ে অনেক সময় ঘাটাঘাটি করতাম। পরে যখন দাওরায়ে হাদিস কমপ্লিট করি, তারপর আমি আমার প্রিয় সাজ্জাদ ভাইয়ের মাধ্যমে আমি এটার সন্ধান পাই এবং অনেক জল্পনা কল্পনার পর সেখানে জয়েন হতে পারি আর কি। বা রাজু আলী, আপনার কাছে আসছি, আপনি কি কোর্সে যুক্ত হওয়ার আগে আপনি কি করতেন এবং কোর্সে ভর্তি হওয়ার সিদ্ধান্তটি কিভাবে নিলেন? কোর্সে যুক্ত হওয়ার আগে আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করতাম এবং সেই জব করে আমার পর্যাপ্ত স্যালারি সেখানে ছিল না, এবং আমি ভাবতাম যে অনেকেই ছিল যে অনলাইন থেকে কাজ করতেছে, তো সেখান থেকে আমি সিদ্ধান্ত নিই যে আমিও চাই আমার ক্যারিয়ারটাকে অনলাইনে ডেভেলপ করতে, এবং সেখান থেকে আমার এই অনলাইনের জগতে আসা। জাহিদ ইলিয়াস, আপনার কাছে আসছি, আপনি শুরুতে সবথেকে বড় ভয় বা চ্যালেঞ্জটা কি ছিল আপনার জন্য? আমার জন্য প্রথমে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি পরিবারকে যে বিষয়টি বুঝিয়েছি তাদের বিশ্বাসের মর্যাদা কতটুকু রাখতে পারি। কারণ আমি কওমি ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা করেছি এবং সেখান থেকে এসে নতুন একটা সেক্টরে এসে আমি কতটুকু রাইজ করতে পারবো এবং সেটাকে কতটুকু নিজের করে নিতে পারবো সেটা নিয়ে বই ছিল। তারপর আমি আমার চূড়ান্ত ভয়টাকে জয় করেছেন। জি। বা দারুণ। রাজু, আপনার কাছে আসছি, আপনার জন্য সবথেকে বড় ভয় বা চ্যালেঞ্জটা কি ছিল এবং সেই ভয়টিকে আপনি কিভাবে জয় করলেন? আমার সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি অনলাইন সেক্টরে আসব, এখানে আমি সফল হতে পারবো কিনা, আর এখানে যদি আমি সফল হতে না পারি তাহলে আমি পরবর্তীতে কি করব। এই সকল বিষয়গুলো নিয়ে একটু আমার অনেক ভয় ছিল। তারপরে আস্তে আস্তে যখন আমি শুরু করলাম এবং সারাদিন রাত যখন পরিশ্রম করলাম, ইনশাল্লাহ এই পরিশ্রমের মাধ্যমে আজ আমি এখানে আসতে পেরেছি। নাইস। আপনার কাছে ডিজিটাল মার্কেটিং শেখার কোন বিষয়টি সবথেকে কঠিন মনে হয়েছিল? সত্যি বলতে আমার কাছে কোনো বিষয় কঠিন মনে হয় নাই, কারণ আমার দৃঢ় সংকল্প ছিল যে দুনিয়াতে কোনো কিছুই আসলে কঠিন নেই। আমি যদি সেটাকে নিজের করে নিতে পারি এবং অধ্যবসায় এবং সেটার পিছনে শ্রম দিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি সব জটিলতাকেই আমি নিজের করে নিতে পারবো। আসলে কোনো কিছুই কঠিন না যদি আমরা সেটাকে ভালোবেসে করি। আপনি আশা করি আরও অনেক দূর এগিয়ে যাবেন। রাজু, আপনার কাছে আসছি, আপনি তো একজন ডিজিটাল মার্কেটার।
ডিজিটাল মার্কেটিং শেখার সময় আপনার কোন বিষয়টিকে সবথেকে বেশি ভয় লেগেছিল বা মনে হয়েছিল যেটা মনে হয় পারবো না কিন্তু আপনি পেরেছেন? ডিজিটাল মার্কেটিংয়ের আসার আগে আমার যেটা ভয় ছিল যে আমি কোন নিক্স নিয়ে কাজ করব, কোন বিষয় নিয়ে কাজ শিখব। অনলাইনে তো অনেকে ইনকাম করে এবং বিভিন্ন সেক্টর আছে, তো এই সেক্টরটা বেছে নেওয়ার পিছনে অনেকে বলতো যে ডিজিটাল মার্কেটিংয়ে সহজে আর্ন করা যায়। সেই থেকে আমি এই ডিজিটাল মার্কেটিংয়ে আসার পরে ইউটিউব মার্কেটিংটা বেছে নিই এবং এখান থেকেই আমার যাত্রা। দুজনকে জিজ্ঞেস করছি যে প্রথম ইনকাম দিয়ে আপনারা কি করেছিলেন, আপনি বলুন। আমি সর্বপ্রথম ইনকাম দিয়ে প্রথমে আমি আমার মা বাবার জন্য ছোট্ট একটা গিফট দেই। কত টাকা আয় করেছিলেন প্রথম? সর্বপ্রথম আমি 5,000 টাকা সামথিং আয় করেছিলাম এবং সেটা থেকে আমি আমার মা বাবাকে ছোট্ট একটা গিফট দেই এবং সেটাকে স্মরণীয় করে রাখতে কি গিফট দিয়েছিলেন? গিফট দিয়েছিলাম তাদের জন্য একটা শাল নিয়েছিলাম আর কি। চমৎকার। তারপর আমি সেটা থেকে সেটাকে স্মরণীয় করে রাখতে একজন অসহায়ের ছোট্ট একটি স্বপ্ন পূরণ করি। কি সেই স্বপ্নটি ছিল? সেটা ছিল যে ওনার মেয়েকে বিবাহ দিবেন এবং আমার কাছে কিছু সহায়তা চেয়েছিলেন, আমি আমার সাধ্য অনুযায়ী ওনাকে একটু সাহায্য করি আর কি। বাহ, চমৎকার। আপনার মনটিও অনেক বড় এবং আমরাও চাই যে একজন সফল মানুষ সমাজের সব মানুষদের পাশে দাঁড়াক আপনার মতো, আপনি সবার উদাহরণ হয়ে দাঁড়ান। এবং আপনার কাছে আসছি যে আপনি প্রথম কত টাকা আয় করেছিলেন এবং সেই আয় দিয়ে আপনি কি করেছিলেন? প্রথমে আমি আয় করছিলাম $30 এবং $30 বাংলায় কত টাকা? 3,500 মতো। বাহ। সেই টাকা আয় করার পরে আমাদের ওখানে আবার ইন্টারনেট চলতো না ভালোভাবে, নেটওয়ার্ক থাকতো না, তখন ওই সেই টাকা $30 আয় করার পরে বাসা থেকে অল্প কিছু টাকা নিয়েছিলাম, নিয়ে তখন বাসায় আমি ব্রডব্যান্ডের লাইন লাগাইছিলাম। জাহিদ ইলিয়াস, আপনি প্রশিক্ষণ গ্রহণ করার কতদিন পর ইনকাম করতে পেরেছিলেন? আমার আসলে প্রশিক্ষণ শেষ করতে হয়নি, আমার প্রশিক্ষণ চলাকালীন সময়ে আমি আমার ব্রাঞ্চের সর্বপ্রথম ইনকাম আমিই করেছিলাম এবং সেটা মেবি 1 মাস 2 দিন যে সময় ছিল সেই সময় আমার প্রথম ইনকাম আসে আর কি। রাজু, আপনি কি ধরনের কাজ করে প্রথম আয় করেছিলেন? আমি আন্তর্জাতিক মার্কেট প্লেস আপওয়ার্কে অ্যাকাউন্ট করছিলাম, সেখান থেকে বায়ার আমাকে মেসেজ দেয় এবং সেই কাজটি ছিল আপনার ইউটিউব চ্যানেল সেট আপ করা। তার ইউটিউব চ্যানেলের লোগো, ব্যানার সকল কিছু আমি সেট আপ করে দিয়ে এই কাজটাই করেছিলাম প্রথম। বর্তমানে আপনার আয়ের রেঞ্জ কত? আমার এখন বর্তমানে টোটাল আয় হয়েছে প্রায় $12,000 প্লাস। দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন বাংলাদেশি টাকায় সেটা কত টাকা? বাংলাদেশি টাকায় সেটা 13 লক্ষ প্লাস। ও মাই গড, অনেক টাকা। আপনারা তো তরুণদের জন্য উদাহরণ, যে তরুণরা যদি কাজ করতে চায় তারাও আপনাদের মতো সফল হতে পারবে। জাহিদ ইলিয়াস, আপনার কাছে আসছি, বর্তমানে আপনার ইনকাম কত? হ্যাঁ, বর্তমানে আমার ইনকাম পার মান্থলি $300 সামথিং। $300 বাংলায় কত টাকা হয়? $300 বাংলা 32-33 হাজার টাকা এরকম। এটা খুবই দারুণ, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের এই আয়ের ফলে জীবন ও মানের কি পরিবর্তন হয়েছে? আমাদের এই আয়ের ফলে আমরা কিছুটা হলেও স্বনির্ভর হয়েছি এবং সেটার মাধ্যমে আমরা নিজেদের প্রয়োজন পাশাপাশি আমাদের প্রতিবেশী এবং পরিবারের প্রয়োজন মেটাতে সক্ষম হচ্ছি। আপনি? আগে তো আমরা ফ্যামিলি থেকে টাকা নিতাম, পড়াশোনার খরচ নিতাম, এখন আমি কাজ করতেছি, এখন বাসা থেকে আমাকে কোনো টাকা নিতে হচ্ছে না, আমি নিজের খরচ নিজেই চালাতে পারছি এবং আমার ফ্যামিলিকেও আমি সাপোর্ট দিতে পারছি। অনেক কিছু জানতে পেরেছি আপনাদের কাছ থেকে এবং আড্ডাও বেশ জমে উঠেছে। রাজু, আপনার কাছে আসছি যে আপনাদের এই অবস্থানে আসার পেছনে প্রশিক্ষকদের কি ভূমিকা ছিল এবং এই প্রকল্পে প্রশিক্ষকদের গাইডলাইন আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? আমার এখানে আসার পেছনে অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং প্রশিক্ষকদের গাইডলাইন অনেক অপরিসীম, কারণ একা একা যাইতে গেলে কিন্তু সেখানে যাওয়া কিন্তু সম্ভব না। আর কোন কাজটা কিভাবে করতে হয় একা একা করতে গেলে সেটা হয়, কিন্তু অনেক রিসার্চ করা লাগে। সেক্ষেত্রে আমাদের যে প্রশিক্ষকগুলো ছিল তাদের গাইডলাইন অনুযায়ী আমরা সামনে এগোতে পেরেছি, এটাই ছিল সবচাইতে বড়। প্রশিক্ষণের সময় কি খরচ দিতে হয়েছিল আপনাদেরকে এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো কেমন ছিল? প্রশিক্ষণের সময় আমাদের কোনো খরচ দিতে হয়নি, বরঞ্চ আমরাই পেয়েছি। আমাদের প্রশিক্ষণ চলাকালীন সময় আমাদের সকালের নাস্তা, দুপুরের খাবার বরঞ্চ এবং যাতায়াত ভাড়াও আমাদেরকে সেখান থেকে দেওয়া হতো এবং অনেক ভালো হতো। আপনার কাছে আসছি, আপনার কি সেম? যেহেতু আমি আইটি সেক্টরের প্রতি খুব বেশি আগ্রহী, তখন আমি পড়ালেখা শেষ হওয়ার পর আমি চাইলাম আমি সেটা কিভাবে শিখতে পারি। তখন আমি মোটামুটি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলাম
যে আমার প্রতি মাসে তো মোটা অঙ্কের একটা টাকা গুনতে হবে যদি আমি সেটা শিখতে চাই। এরপর যখন আমি ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের সন্ধান পেলাম তখন আমি সেটার মাধ্যমে খুবই আনন্দিত হলাম, কারণ এখানে আমার প্রতি মাসে মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে না, বরং তারা আমাদেরকে নাস্তা এবং দুপুরের খাবার এবং যাতায়াত ভাড়ার ব্যবস্থাটা করছেন। এজন্য আমি বিশেষভাবে ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ে ধন্যবাদ জানাই আমাদেরকে নতুন দিগন্তের সূচনায় এগিয়ে দেওয়ার জন্য। বাহ, চমৎকার। রাজু, আপনার কাছে প্রশ্ন, বাস্তবে কাজ পেতে কোন বিষয়গুলো আপনাকে সাহায্য করেছিল? বাস্তবে কাজ পেতে যে বিষয়গুলো হেল্প করে সেটা হলো পোর্টফোলিও তৈরি করা। একটা কাজের বায়ার যখন আপনাকে মেসেজ দিবে এবং আপনার যে কাজ আপনি পারেন সেটা তো বায়ারকে বোঝাতে হবে, এই জন্য কাজের পোর্টফোলিও অনেক গুরুত্বপূর্ণ। আপনার কাছে কি মনে হয় যে পোর্টফোলিও কি খুবই গুরুত্বপূর্ণ নাকি পোর্টফোলিও ছাড়াও সম্ভব? বর্তমানে কাজ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্কিলস, কারণ আমার যদি পোর্টফোলিও যতই হাই কোয়ালিটির থাকুক না কেন, আমার যদি স্কিল না থাকে তাহলে আমি কাজটা ধরতে পারবো না, কিংবা আমার যে ক্লায়েন্ট আছে তাকে আমি খুশি করতে পারবো না। না, স্কিল তো থাকবে কিন্তু তারপরে পোর্টফোলিও তো দেখাতে জি, হয়। এজন্য স্কিল থাকা সত্ত্বেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে হাই কোয়ালিটির একটা পোর্টফোলিও, যেটা আমাদের কাজ পেতে সাহায্য করে। দারুণ। রাজু, আপনার কাছে আসছি, আপনার কি মনে হয় যে প্রশিক্ষণ কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনার জন্য? আপনি যে এই পর্যায়ে এসেছেন এর জন্য কি প্রশিক্ষকদের ভূমিকা রয়েছে? হ্যাঁ, প্রশিক্ষণের অনেক ভূমিকা রয়েছে। আমি যদি এখানে একা একা আসতে চাইতাম সেখানে আমার অনেক দিন দীর্ঘ একটা সময় লাগতো, আর এই প্রশিক্ষণের মাধ্যমে আমি দ্রুত সময়ে এখানে আসতে পেরেছি। জাহেদ ইলিয়াস, আপনার কাছে কি মনে হয় যে আপনার প্রশিক্ষকদের ভূমিকা রয়েছে আপনার এখানে আসার পেছনে, এবং আপনার কি মনে হয় যে প্রশিক্ষক ছাড়াও আপনি এখানে আসতে পারতেন? প্রশিক্ষক ছাড়া এখানে আসা আমার জন্য অনেকটা কষ্টকর হয়ে যেত, তবে আমি এখানে প্রশিক্ষকদের ভূমিকাটাই সবচেয়ে বেশি, কারণ প্রশিক্ষকরা বিশেষ করে সাজ্জাদ চৌধুরী স্যার এবং সজীব স্যার আমাদেরকে যেভাবে হাতে কলমে শিখিয়েছেন সেটা আমাদের জন্য বিশাল মাইলফলক ছিল এবং আমাদেরকে এই পর্যন্ত আসার সবচেয়ে বড় কারণ ছিল। কখনো কি এরকম হয়েছে যে কাজ হারিয়েছেন বা বিফল হয়েছেন, মনে হচ্ছিল আর পারবেন না, তখন কি করেছেন? না, এরকম অভিজ্ঞতা আমার সাথে হয়নি। মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে সফলভাবে কথা বলেছি এবং কাজ নিয়েছি। বা তাহলে তো আপনি খুবই লাকি যে আপনাকে কখনো বিপদের সম্মুখীন হতে হয়নি। জি না। আপনার কাছে আসি, আপনি কি এরকম পরিস্থিতিতে পড়েছেন যে যখন আপনি মনে হচ্ছিল যে না আর পারবেন না বা এটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত ছিল? এটা কখনো আসে নাই, তবে আমি যখন নতুন কাজ শুরু করি তখন বিশাল একটা প্রজেক্ট আমার হাতে ধরা দেয়। তখন আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি এই প্রজেক্টটা কাজ করব এবং আমার সফলতার যাত্রাটা এটার মাধ্যমে শুরু করব। এরপরে যখন আমি আমার প্রপোজাল সব কিছু রেডি করে পাঠালাম, এরপরে আমি জানতে পারি যে এটা আসলে স্ক্যাম ছিল। তারপরে ভেঙে পড়ার একটা মুহূর্ত আসে, কিন্তু ট্রেনারদের অনুপ্রেরণায় আমি সেটা থেকে পরিত্রাণ পাই এবং আমি আমার নব উদ্যমে আমার যাত্রা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে একজন ভালো প্রশিক্ষক যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের পথ চলাটা সহজ হয়। রাজু, আপনি কোন মাধ্যমে ডলার উইথড্র করেন? আমরা আপওয়ার্ক থেকে প্রথমে পেওনিয়রে নিই এবং পেওনিয়র থেকে ব্যাংকে ট্রান্সফার করি। আর আরও অন্য ওয়ে আছে, বিকাশের মাধ্যমে নেওয়া যায়, আর রকেটের মাধ্যমে নেওয়া যায়, নগদের মাধ্যমে নেওয়া যায়। এতে আমাদের অনেক উইথড্র করা সহজ হয়। ডলার থেকে টাকায় উইথড্র করতে কি আপনার কোনো হ্যাসেল ফেস করতে হয়েছে? এক্ষেত্রে কোনো হ্যাসেল ফেস করতে হয়নি, তবে হ্যাসেল ফেস করতে হয় যদি তার ডকুমেন্ট ঠিকভাবে না সাবমিট করে, ভুল ডকুমেন্ট দিয়ে পেওনিয়রে অ্যাকাউন্ট করে। আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে এটা কোনো সমস্যা হয় না। আপনি মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলো থেকে তাদের নির্ধারিত যে পেমেন্ট মেথড আছে সেটার মাধ্যমেই আমরা আমাদের ডলারটা উইথড্র করি। তারপরে আমরা সেটা আমাদের দেশীয় ব্যাংকিং অ্যাকাউন্টে নিয়ে আসি। কখনো কি ডলার থেকে টাকা রূপান্তর করার সময় কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? এক্ষেত্রে আমার ডলার থেকে টাকা রূপান্তর করতে কোনো ধরনের হ্যাজেল ফেস করতে হয় না। কোন কোন স্কিলগুলো এখন সব থেকে বেশি চাহিদা সম্পন্ন আপনাদের দুজনের কাছেই জানতে চাই। সবচেয়ে যে চাহিদাপূর্ণ সম্পন্ন স্কিলগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স ডিজাইন। এই স্কিলগুলো সবচাইতে বর্তমানে বেশি চাহিদা সম্পন্ন। আপনি বলুন। বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন স্কিল হলো ইউআই ইউএক্স, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, এবং ভালো মানের যদি গ্রাফিক ডিজাইনার হওয়া যায়
তাহলে সেটারও চাহিদা তুঙ্গে। যারা এখন দ্বিধায় আছেন যে ফ্রিল্যান্সিং শুরু করবেন কিনা, তাদের জন্য আপনাদের পরামর্শ কি? যারা ভাবছে যে ফ্রিল্যান্সিং শুরু করব, কখন করব, তাদের জন্য হলো ভাবনা চিন্তা না করে শুরু করে দেওয়া। এবং যত দিন যাচ্ছে তত কিন্তু সকল কিছু আপডেট হচ্ছে। আপনি যদি শুরু করেন তাহলে কিন্তু কাজ শুরু হবে এবং আপনাকে একটা ভালো স্কিল অর্জন করতে হবে। এবং কি শিখবেন সেটা অনলাইনে রিসার্চ করলে, ইউটিউবে এখন অনেক টিউটোরিয়াল আছে, সেখান থেকে আপনি বিষয়গুলো জানতে পেরে আপনি শেখা শুরু করে দিতে পারেন। আপনার কাছে কি মনে হয়? এক্ষেত্রে আমি বলবো, যারা দ্বিধায় আছেন এবং স্বপ্ন দেখতেছেন যে আমি কোনো একটা স্কিল শিখবো এবং আয়ত্ত করব, সেক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে ই-লার্নিং অ্যান্ড আর্নিং। সেক্ষেত্রে তারা যদি এটার সাথে সম্পৃক্ত হতে পারে তাহলে ইনশাল্লাহ এই যাত্রায় তারা সফল হবে। বাহ, ধৈর্য ধরে লেগে থাকলে যে সফল হওয়া যায়, এ বিষয়ে আপনার মতামত কি? আপনাকে একটা কাজ শিখতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য প্রয়োজন। আমি যখন প্রথমে কাজ শিখি প্রায় 2 বছর পরে কিন্তু আমি কাজ পেয়েছিলাম। এখন আমি যদি সেখানে এতদিনের কাজ দেওয়ার পরে কাজ না পাওয়ার ফলে যদি আমি সেখান থেকে সরে যেতাম, তাহলে কিন্তু আমি আজ এখানে আসতে পারতাম না। এজন্য ধৈর্য হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, নতুনরা আসলে প্রথমত অধৈর্য হয়ে যায়, ভাবে তাড়াতাড়ি সফলতা আসে, কিন্তু আপনারা তো জানেন যে অনেক পরিশ্রম করতে হয়, তারপরে এই জায়গায় আসতে হয়। তো দিনে আপনি কত ঘন্টা সব থেকে বেশি কাজ করেছেন? আমি কোর্স চলাকালীন সময় আমি ব্রাঞ্চের সবার আগে আমি ব্রাঞ্চে উপস্থিত হতাম এবং সবার শেষে যেতাম। এক্ষেত্রে আমার সহপাঠী যারা ছিল তারা আমাকে বলতো, আসলে তুমি কি মানুষ না রোবট? কঠোর অধ্যবসায় করেছেন। হ্যাঁ, ওই সময় আমার সম্পূর্ণ সময়টাই আমি দিতাম, আর বর্তমানে আমি 7 থেকে 8 ঘন্টা সময় এটাতে ব্যয় করার চেষ্টা করি। তখন সর্বোচ্চ কত ঘন্টা কাজ করেছিলেন? তখন আমি 15 থেকে 16 ঘন্টা মিনিমাম। তখন কি আপনি জানতেন যে আপনি একদিন সফল হবেন? সেটা আমি জানতাম যে ইনশাল্লাহ আমি যদি সেটার সাথে লেগে থাকি, কারণ যে কোনো মানুষ যে কোনো জিনিসের সাথে যদি লেগে থাকে তাহলে সে সফল হবেই। এই বিশ্বাসকে আমি ধারণ করে আমি জানতাম যে আমি ইনশাল্লাহ সফল হব, এর পিছনে যদি সময় এবং পরিশ্রম দেই। জি, সফলতা কখনো আসলে বিফলে যায় না। আইটি ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ, রাজু আপনার কাছে কি মনে হয়? ক্লায়েন্ট কমিউনিকেশনে ইংরেজিটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করেন তাহলে আপনাকে ইংরেজিতেই কনভারসেশন করতে হবে। সেক্ষেত্রে ইংরেজিটা মাস্ট প্রয়োজন। আপনারা কি ইংরেজিটা শিখেছিলেন কমিউনিকেশন করার জন্য? কমিউনিকেশন করার জন্য প্রথমে সেইভাবে ইংরেজি পারতাম না। প্রথমে গুগল ট্রান্সলেট থেকে করতাম, তারপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে এখন প্র্যাকটিস করে আমাদের এটা এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কথায় আছে না যে ইচ্ছে থাকলে উপায় হয়। আপনাদের ইচ্ছে ছিল প্রবল, তাই উপায় হয়েছে এবং আপনারা সফল হয়েছেন। আগামী 1-2 বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চান? আগামী 1-2 বছরের মধ্যে নিজেকে আরও ভালোভাবে প্রিপেয়ার করে আমি নিজে একটি আইটি ফার্ম করার চিন্তাভাবনা করছি এবং সেই কার্যক্রম চলছে। ইনশাল্লাহ আমি করব। ইলিয়াস, আপনি নিজেকে 1-2 বছরের মধ্যে কোথায় দেখতে চান? আমি নিজেকে আগামী 2-1 বছরের মধ্যে আমার ইসলামী জ্ঞানের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির সাথে একটি সেতুবন্ধন তৈরি করে সেটার মাধ্যমে আমার যুব সমাজ এবং আমার পাড়া প্রতিবেশীর যারা বেকার আছে তাদেরকে নিয়ে একটি চমৎকার প্ল্যাটফর্ম করতে চাই। বা চমৎকার, দারুণভাবে জমে উঠেছে আমাদের আড্ডা এবং বেশ ভালো লাগছে। গল্প করতে করতে কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তেই চলে এসেছি। এই শেষ সময়ে এসে আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন, যে তরুণদের জন্য, আগামীর তরুণদের জন্য যদি আপনারা এক লাইনে বলতেন। আগামী তরুণদের জন্য হচ্ছে তারা পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা ডিমান্ডেবল স্কিল তারা আয়ত্ত করতে পারে এবং পড়াশোনার পাশাপাশি এই স্কিল শিখে ভবিষ্যতে অনলাইনে বা অফলাইনে যেন কিছু করতে পারে। আপনার কাছে তরুণদের জন্য যদি এক লাইনে বলতেন। তরুণদের জন্য আমি বলবো যে পড়ালেখার পাশাপাশি আমরা স্কিল অর্জন করতে হবে, কারণ শুধু সার্টিফিকেটের মাধ্যমে আমাদের জীবনের সফলতা বয়ে আনা সম্ভব না। কারণ আমরা যদি সফলতা বয়ে আনতে চাই তাহলে আমাদের সার্টিফিকেটের পাশাপাশি খুব ভালোভাবে স্কিল শিখতে হবে, কারণ স্কিলটাই হলো আমাদের সামনে আগানোর পাথেয়। অনেকে বলেন যে ফ্রিল্যান্সিং হচ্ছে শুধু কথার কথা, এখান থেকে ইনকাম হয় না, কিন্তু এটা আপনার জীবনে কতটা বাস্তব হয়েছিল? প্রথমে আমিও ভাবতাম যে বলে অনলাইন থেকে ইনকাম করে, আমিও এটা বিলিভ করতাম না।
তারপরে আমার এখানে একজন বড় ভাই ছিল, তিনি দেখলাম যে কাজ করে। স্যার এখানে আমি উঠা বসা করতে করতে আমিও দেখলাম যে হ্যাঁ, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইনকাম করা যায়। এবং এখানে এটা কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটি স্কিল শিখতে হবে, স্কিল নিয়ে আপনাকে কাজ করতে হবে। রাজু আলী ও জাহেদ ইলিয়াস, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন। ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। বিশেষভাবে জিটিভিকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এমন একটা শুতে নিয়ে আসার জন্য, এবং আরও ধন্যবাদ জানাতে চাই যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ক্রীড়া মন্ত্রণালয়কে, যাদের কারণে ই লার্নিং অ্যান্ড আর্নিং এমন একটি প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছে, যেটার মাধ্যমে আমরা আমাদের জীবনের এক নতুন অধ্যায়ে অবতরণ করতে পারছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের 48 জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প। দেখা হবে আগামী কোনো সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।